24 সালের সরি 22-23 সালের কোশ্চেন সলভে, 22-23 সালের কোশ্চেন। আই মিন তোমরা যারা 7 কলেজের মানে 7 কলেজের জন্য এই কোশ্চেন সলভগুলো করতেছো, আই হোপ আমি বিশ্বাস করি যে হচ্ছে তোমার একদম পারফেক্ট একটা অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। এবং 22-23 এর এই কোশ্চেনে ভালো করে দেখো, 22-23 এর এই কোশ্চেনে প্রথমে কি আছে, প্রথমে কোন বিবৃতির সঠিক, মানে একটা সত্য কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, এবং তোমার এখানে 4টা পড়তে হবে, এরকম কোনো কোশ্চেন থাকলে 4টা। যেমন যখন দাম বৃদ্ধি পায়, দাম কি বাড়ছে, তখন লিফো অপেক্ষা ফিফো কম আয় দেখাবে। ওকে ফাইন। যখন দাম বৃদ্ধি আসে, দাম বৃদ্ধি দাম হ্রাস, তাহলে দাম হ্রাস আসবে। তাহলে আলটিমেটলি এইভাবে পড়তে পড়তে তো আমার 4টা প্রসেসের আমার অ্যান্সার আসলে আমি পারফেক্টলি পাবো না। আমি কি পড়বো আসলে, দাম বৃদ্ধি পেলে কি হবে আসলে। ওকে ফাইন, দেখো একদম পারফেক্টলি শিখো। নাম্বার 1 কোটেশন, যদি কখনো বলে দাম বৃদ্ধি, যার আরেক নাম হচ্ছে কি মূল্য বৃদ্ধি। ওকে ফাইন। ওকে, বা দাম বেশি অথবা মুদ্রাস্ফীতি, যাই কিছু বলো, তাহলে বেশি মুদ্রা সবকিছুর ক্ষেত্রে হবে লিফো পদ্ধতিতে কি হবে। ওকে, লিফো পদ্ধতি জনপ্রিয়, ক্লিয়ার। লিফো পদ্ধতিতে কি হবে, আয় বেশি হবে, ক্লিয়ার। লিফো পদ্ধতি জনপ্রিয় অথবা তার আয় বেশি হবে, এক কথায় জনপ্রিয় তো ওই জন্য হয়েছে। আসো তাহলে 2 নাম্বার কোটেশন, যদি বলে দাম হ্রাস, মূল্য হ্রাস বা দাম কম অথবা মুদ্রা সংকোচন, এই সবকিছুর ক্ষেত্রে ফিফো জনপ্রিয়, ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে এক কথায় কোনটি জনপ্রিয় আর কোনটি ফিফো। তাহলে কিভাবে আসো, ধরো একটা পণ্যের, ক্লিয়ার, প্রথম কথা ক্লিয়ার, একটা পণ্যের দাম 10 টাকা, কমতেছে 8 টাকা, তোমার 4 টাকা। তো যখন আস্তে আস্তে কমতেছে, তাহলে দেখো তো এইটা কিন্তু কি, যদি তুমি ফিফো সেল করো তুমি ভালো হবে। তাহলে কি না, তখন দামটা আস্তে আস্তে কমতে তুমি এটা সেল করলে ভালো হবে। তাহলে তোমার হচ্ছে দাম কমার ক্ষেত্রে বা হ্রাসের ক্ষেত্রে এই দেখো ফিফো জনপ্রিয়। এবার আসো, যখন দামটা বাড়তেছে, তাহলে 2, 4, 10 এরকম বাড়লো, তাহলে লাস্টেরটা সেল করলে লাভ বেশি, এটা হচ্ছে লিফো, ক্লিয়ার। তার মানে দাম এই যে বেশির ক্ষেত্রে কি হবে, লিফো জনপ্রিয়, আর দাম কমার ক্ষেত্রে ফিফো। তাহলে এবার তুমি অ্যান্সার করো তো। দেখো দাম হ্রাস পেতে কি হবে, ফিফো অপেক্ষা লিফো, ভালো করে শোনো, লিফো বেশি আয় দেখাবে, ক্লিয়ার। এখন আসো খুব মন দিয়ে খেয়াল করো। তাহলে এই কথাটা ধরো, দেখো দাম বৃদ্ধি পেতে থাকে তখন ফিফো এর মতো লিফো একই তো হবে না, কম বেশি তো হবে। দাম বৃদ্ধি পেতে তখন ফিফো অপেক্ষা লিফো বেশি আয় দেখা। তুমি নিজে আর বলো, এই যে এটা তো বাদ, এটা জাহেলি কথা। তুমি নিজের থেকে আর অ্যান্সার করার ট্রাই করো কোনটা হবে। তুমি নিজে জাস্ট মিলাও, ওকে, তুমি জাস্ট নিজে মিলাও। এখন আসো, এখানে একটা মূল কথা শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এখানে কি বলছে, এখানের সাথে মিলাইতে গেলে তুমি কথাটা খুব, মানে আমি তোমাকে আগে ভুল করাচ্ছি, তারপরে তোমাকে সঠিক, তুমি হয়তো এই ভুলে ভাবে অ্যান্সার দিবা। দেখো তাহলে দাম বৃদ্ধি আর দাম হ্রাস, এটা ক্ষেত্রে ক্লিয়ার। তাহলে কেমনে মনে রাখবা, বৃদ্ধি মানে লার্জ, LARG লার্জ, তো লার্জ মানে বৃদ্ধি আর এল মানে লিফো। তাহলে স্বাভাবিকভাবে দাম বৃদ্ধি আর দাম হ্রাস, মুদ্রাস্ফীতি, এই সবের ক্ষেত্রে অ্যান্সার ঠিক আছে, ফট। কিন্তু 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 যদি কখনো স্পেশালি বলে ফেলে কোনটি আয়ের ইফেক্ট কি হবে অথবা সমাপনী মূল্যের ইফেক্ট, তখন একটু ঘুরে যাবে। আবার বোঝো, স্বাভাবিক ক্ষেত্রে দাম বৃদ্ধি বা মূল্য বৃদ্ধি বেশি বা মুদ্রাস্ফীতি মানে লিফো জনপ্রিয়। স্বাভাবিক ক্ষেত্রে হ্রাস বা মূল্য হ্রাস বা কম বা মুদ্রা সংকোচন ফিফো জনপ্রিয়। কিন্তু যদি বলে দাম বৃদ্ধি বা মূল্য বৃদ্ধি ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে কোনটি বা সমাপনী মজুদ কোনটি, তাহলে ভাই আয় বা সমাপনীদের কথা বললে কি হবে, আই রিপিট, আয় বা সমাপনী মজুদের কথা বললে কি হবে, তাহলে আয় বা সমাপনী মজুদের কথা উল্টে যাবে। তাহলে আয় বা সমাপনী মজুদ ক্ষেত্রে কোনটা ভাষক, কোনটা ক্ষেত্রে বেশি হবে, আই রিপিট। তাহলে এবার দেখো তো আয় বা সমাপনীদের ক্ষেত্রে কি হবে, তাহলে দেখো তো যদি স্বাভাবিক ক্ষেত্রে কি হ্রাস পেলে বা মূল্য হ্রাস পেলে ফিফো জনপ্রিয়। এখন যদি বলে এই সবকিছু আয়ের ক্ষেত্রে বা সমাপনী মজুদের ক্ষেত্রে, বলো তো আয় বা সমাপনী মজুদের ক্ষেত্রে দাম হ্রাস হলে কোনটি জনপ্রিয়, বলো। আয় বা সমাপনী মজুদের ক্ষেত্রে, আয় বা সমাপনী মজুদের দাম হ্রাস হলে, তাহলে আয় বা সমাপনী এমনি ক্ষেত্রে দাম হ্রাস ফিফো, আয় বা সমাপনী মজুদের ক্ষেত্রে দাম হ্রাস হলে কি হবে, উল্টে যাবে লিফো।
আয় বা সমাপনী মূল্যের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে কি হবে? আয় অথবা সমাপনী মূল্যের ক্ষেত্রে আয় বা তাহলে দাম বৃদ্ধি হলে কি উল্টে যাবে ফিফো। তাহলে ক্লিয়ার কথা, তাহলে আয় বা সমাপনী মূল্যের ক্ষেত্রে উল্টে যাবে। ক্লিয়ার, একদম পারফেক্টলি ক্লিয়ার। তাহলে আমি বলতে পারি আয়ের ক্ষেত্রে কোনটি জনপ্রিয়? আয়ের ক্ষেত্রে কোনটি জনপ্রিয়? আমি আয়ের ক্ষেত্রে কোনটি জনপ্রিয়? আয়ের ক্ষেত্রে কি দাম বৃদ্ধি, তাহলে আয়ের ক্ষেত্রে দাম বাড়ছে, স্বাভাবিক দাম বাড়তে লিফো, আয়ের ক্ষেত্রে দাম বাড়লে ফিফো, আয়ের ক্ষেত্রে বা সমাপনী মূল্যের ক্ষেত্রে দাম হ্রাস পেলে কি লিফো। শেষ, উল্টা। তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো, দাম হ্রাস বলছে, আয় বলছে, তাহলে আয়ের ক্ষেত্রে দাম হ্রাস কোনটি জনপ্রিয়? আয়ের ক্ষেত্রে দাম হ্রাস, এই দেখো লিফো। ক্লিয়ার 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 ওকে ভাইয়া, পারফেক্টলি ক্লিয়ার। আমি আলটিমেটলি 4 রকম কোশ্চেন আসতে পারে, 4 রকম কোশ্চেন শিখলাম। আমার মতো এরকম এত ভেঙ্গে এত ভাবে লিখে তোমাকে কেউ দেখাবে না, এটা সো মাচ ডিফিকাল্ট, তোমাকে বোঝানো কষ্ট এবং আমার নিজেরও কষ্ট। আসো দেন তারপরে কি বলা আছে, একটি প্রতিষ্ঠানের দ্রব্যের একক প্রতি বিক্রয় মূল্য এত টাকা, একক প্রতি পরিবর্তনশীল এত টাকা, স্থায়ী ব্যয় এত টাকা, সমচ্ছেদ বিন্দু টাকায় কত। এই তো গাড়ি লাউ ঠেলা। ভাইয়া এটা কিসের কোশ্চেন? সেকেন্ড পেপার দশম, অনেক স্টুডেন্ট এটা করেনি। হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের নাম, বুঝতে পারছো? এই অধ্যায়ের নাম কি? হিসাব বিজ্ঞান পরিচিতি। ওকে ফাইন। তাহলে সমস্ত সূত্র হচ্ছে মনে রাখবা, স্থায়ী ব্যয় তাকে সিএম তাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, স্থায়ী ব্যয় 7200 আছে। এখন এই সূত্রটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। 7200 কন্ট্রিবিউশন মার্জিন কেমনে বের করে? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল, মাথায় রাখবে। কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হচ্ছে বিক্রয় থেকে পরিবর্তনশীল বাদ দিতে হয়। তাহলে 80 মাইনাস 60 সমান সমান 20, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। 80 মাইনাস 60 সমান সমান 20, এটার আনসার হচ্ছে কন্ট্রিবিউশন কি মার্জিন। 80 থেকে কি বাদ দিলে 20। ওকে, বুঝতে পারছো কি বলছি? ওকে, এবার আসো, তো এটা হচ্ছে কি কন্ট্রিবিউশন কি মার্জিন, বুঝতে পারছো? এবার আসো, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত? 20। এখন এই 20 কি? এই 20 এর টাকা, তাই না ভাই? একক একক প্রতি এত টাকা, তাহলে 20 টাকা 30 টাকা। কিন্তু আমার এখানে লাগবে আছে পার্সেন্টেজ, সিএম এর পার্সেন্টেজ। তাহলে এই টাকাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। কিভাবে করব দেখো তো, মনে রাখবা যে কোনো পার্সেন্টেজ মানে সমচ্ছেদ বিন্দুর ক্ষেত্রে পার্সেন্ট বিক্রয় দিয়ে ভাগ। তো বিক্রয় কত আছে? উপর আছে 80, তাহলে 20 ভাগ 80, 20 একে 20, 4 20 80, তাহলে গুণ হচ্ছে 100, 100 কে 100 ভাগ 4, 25%। তাহলে 25% হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। দেখ কেমনে বের করলাম, যেই কোনো টাকাকে এই অঙ্কের ক্ষেত্রে এই যে 20 টাকা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, কিন্তু এই টাকাকে যদি আমি অনুপাতে ভাগ করতে যাই আমাকে কি করতে? বিক্রয় দিয়ে ভাগ। তাহলে উপরে 20 নিচে আসে কাটাই হলে 25%। তাহলে 25% মানে কত? এত পার্সেন্ট 0.25, তাহলে কত হবে অ্যান্সার? তাহলে ভাইয়া আলটিমেটলি তোমার এই অঙ্কে কত অ্যান্সার হবে? তাহলে এখানে 25% 10, তাহলে উপরে কত? তাহলে আসল টাকা দেওয়া আছে। এটা কিন্তু সো মাচ ডিফিকাল্ট, এত সহজ না। আলটিমেটলি এখানে 0.25 তুমি ভাগ করতে পারবা না, এটা সম্ভব না ভাই। এটা ভাগ 0.25, তুমি ক্যালকুলেটর না। কিন্তু কিভাবে জানো, এটা যে অ্যান্সার হবে এটা তো বেশি হবে, রাইট? তাহলে এটা 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 তাহলে 7,200 থেকে 0.25 দিয়ে ভাগলে কিন্তু বেশি হবে। তার মানে এখানে অ্যান্সার কত? আই ডোন্ট নো, মানে এর উপর পার্সেন্টেজ করলে হবে না ভাই। 0.25 কারণ বেশি হবে, তার মানে এটার থেকে এটা কম, বাদ এটা বেশি, এটা বেশি, এটা বেশি। তাহলে এটার আলটিমেটলি কত টাকার উপরে 25% করলে এটা হবে, কোন টাকার উপর 25% করলে এটা হবে, সেটা অ্যান্সার। তার মানে অ্যান্সারে দেখতে হবে কার উপরে 25% করলে এটা হবে, বা এটা হবে বা এটা হবে। ক্লিয়ার? কার উপরে 25% করলে 7,200 হবে, সেটা আমার অ্যান্সার। আর 25% 4 ভাগের 1 ভাগ, তাহলে এই 9,000 4 ভাগের 1 ভাগে 7,000 হয়? হয় না, বাদ। টেকনিক ব্রো, 9,000 আচ্ছা 25% 4 ভাগের 1 ভাগ, 9,000 4 ভাগের হয় না রে ভাই, 28, 4 7 28, ও মাই গড, কিছুটা মিলে যায়। 200, 8, 4 দুগুণে 800, উইদাউট ক্যালকুলেটর বস ইউ আর হিরো ম্যান। কারণ তুমি এমন ভাবে শিখতেছো, তোমাকে কঠিন ক্যালকুলেশনটা পানি। 21 ভাগ 4, 5,000 বা 6,000, 7,000 হবে না ভাইয়া। কোন টাকার উপর 25% করলে এটা? নট পার্সেন্ট দরকার নেই, 25% 4 ভাগের 1 ভাগ, তাহলে কোনটারে 4 ভাগের 1 ভাগ করলে এটা হবে? এই যে এটাকে, অ্যান্সার এটাই, শেষ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই কোশ্চেনগুলো যারা পারে ওরাই সামনে ভবিষ্যতে অনেক ভালো করে। আসো দেখো, একটি কোম্পানির প্রথমে কি শেয়ার প্রতি আয়, মনে রাখবা শেয়ার প্রতি আয় বলতে সাধারণ শেয়ারদের আয় চাই। উপরে থাকে কি জানো?
উপরে প্রথমত থাকে হচ্ছে লভ্যাংশ, সাধারণ শেয়ার আয় যখন তাই উপরে থাকে লভ্যাংশ, সাধারণ শেয়ারদের লভ্যাংশ থাকে আর নিচে থাকে সাধারণ শেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাথ। ওকে ফাইন, তাহলে আমি লভ্যাংশ সাধারণ শেয়ার। ওকে, প্রথমত দেখো, যখন কর পূর্ববর্তী মুনাফা থাকবে তার মানে কর বাদ দিতে হবে। ঠিক আছে, কর পূর্ববর্তী মুনাফা মানে তার থেকে কি করতে হবে, কর বাদ দিতে হবে। এই মুনাফা কত, 7 লক্ষ টাকা। আয় করে যে করটা বাদ দিয়ে 2,10,000। কোম্পানি অগ্রাধিকার শেয়ারদের লভ্যাংশ 50, এটা বাদ দিতে হয়। এবং কোম্পানি সারা বছরে এত টাকা সাধারণ শেয়ার আছে। আসো, প্রথমত কোম্পানির সাধারণ শেয়ার কত, এই যে 1 লক্ষ, আমি নিচে বসালাম কত, 1 লক্ষ হচ্ছে সাধারণ শেয়ার, তাহলে নিচে একটা পেয়ে গেছি। এখন লভ্যাংশটা আমি কেমনে বের করবো, ভালো করে বোঝো। মোট আয়, মোট কর পূর্ব আছে, তাহলে 7 লাখ থেকে আগে আয় কর বাদ দাও 2,10,000, তাহলে 7 লাখ থেকে 2 লাখ দিলে 5 লাখ, আর 10,000 বাদে 4,90,000। এটাও রিপিটেড কোশ্চেন, দেখো মিলাই নিও। বুঝতে পারছো কি বলছি, ক্লিয়ার ভাইয়া? এবার আসো, তাহলে এটা যদি আমি পারি, আমি নেক্সটটা কেন পারবো না? আসো, তাহলে এখান থেকে পেলাম কর পরবর্তী মুনাফা। আমার এখান থেকে এবার আমরা বেসিক্যালি কি করি, কর বাদ দেওয়ার পরে আমরা শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার শেয়ার বাদ দিই। তাহলে অগ্রাধিকার শেয়ার আছে 50,000, বাদ দাও, থাকে 4,10,000, 4,10,000 টাকা। ক্লিয়ার? সেই 4,10,000 টাকার নাম কি, এই লভ্যাংশটা পাবে সাধারণ শেয়ার হোল্ডার। কেন, কোম্পানি প্রথমে কি ঋণ হোল্ডারদের সুদ দেয়, এখানে সুদ নাই, হয়ে গেছে, তারপরে কর পরিশোধ করে, তারপরে লভ্যাংশ তোমার হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের দেয়, তারপর সাধারণ শেয়ার হোল্ডার পায়। তাই 4,10,000 টাকায় সাধারণ শেয়ার হোল্ডার পাবে। এখন আসো তো, 1 লাখ ভাগ 4,10,000 কত হবে অ্যান্সার বলো। 1 লক্ষ ভাগ 4,10,000 অ্যান্সার কত হবে বলো। 1 লক্ষ ভাগ 4,10,000 অ্যান্সার কত হবে বলো। ওকে ফাইন, ক্লিয়ার ভাইয়া? ও সরি, এখানে 4,40,000। ওকে, তাহলে বুঝাই যাচ্ছে এখানে কি আছে, 4,40,000 কাটাকাটি দিলে কত হবে। ওকে ফাইন, আসো তো দেখি, 1 2 3 3টা শূন্য, 1 2 3 4। ওকে ফাইন, তাহলে 1 2 3 4, 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য 10, ও জায়দ ভাই শিখে 10 দিয়ে ভাগ, লাস্টের সংখ্যার সঙ্গে দশমিক, তাহলে 4.4, আর লাস্টে ওই 0 থাকা না থাকা সমান। ঠিক আছে ভাই, এইভাবেই তোমাকে করতে হবে শেয়ার প্রতি মুনাফা। ক্লিয়ার 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 ক্লিয়ার। তো এই যে যে ক্যালকুলেশনটা, এই যে যে কোশ্চেনের প্যাটার্নটা, এইগুলাই তোমাকে কাজে লাগবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? এগুলাই তোমার লাইফে সব থেকে বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। আসো, এবার আসো ভাইয়া, দেখো খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে একটা জিনিস শিখে নিলাম, যদি এখান থেকে এই যে এখানে কি থাকতো, নিট মুনাফা থাকতো, তাহলে তুমি কি এক্সট্রা কি শিখবা, নিট মুনাফা থাকলে কিন্তু এই আয়করটা বাদ যাবে, আয়কর আছে কিন্তু বাদ যাবে না, কারণ নিট মুনাফা মানে কি, এইটা অলরেডি বাদ দেওয়া আছে। বুঝতে পারছো, নিট মুনাফা মানে হচ্ছে এটা অলরেডি বাদ দেওয়া আছে, বা কর পরবর্তী, পূর্ব জায়গা থেকে পর, কর পরবর্তী মুনাফা নিট মুনাফা থাকলে এটা অলরেডি বাদ দেওয়া আছে, এটা বাদ দিতাম না। ওকে, এটা মাথায় রাখবা, এটা কিন্তু পরীক্ষাতে বিপদে ফেলবে। বলেছে তড়িৎ অনুপাত কত, বা এরকম তারল্য অনুপাত, সূত্র কি, তারল্য সম্পদ বাই চলতি দায়। তাহলে উপরে তারল্য সম্পদ, নিচে হচ্ছে চলতি দায়। তারল্য সম্পদ কি, সকল চলতি সম্পদকে তারল্য সম্পদ বলে, অগ্রিম ব্যয় সমাপনী মধ্যে বাদে। তো এটা হতো নগদ তহবিল 10,000, প্রাপ্য হিসাব কত 20, তাহলে 10 আর 20 30, ব্যাংক জমাটা চলতি সম্পদ, এটাও তারল্য সম্পদ, সরি এটা তো প্রদেশ হবে, এটা দায় হবে। তো 10,000 সম্পদ আর 20,000 30, মজুত পণ্য তারল্য সম্পদে আসে না, 30 আর 50 80, তাহলে 80,000 টাকা কি, এই যে মোটর গাড়ি তো স্থায়ী সম্পদ বাদ, তো 80,000 টাকা হচ্ছে চলতি সম্পদ, একে তারল্য সম্পদ বলে। নিচে চলতি দায় কত 20,000, প্রদ হিসাব মোট কত 30, 50 আর নাই, কেন নেই, এই ঋণেরটা দীর্ঘমেয়াদী দায়। ওকে, আর কিছু নাই, তার মানে কত 50, তাহলে 80,000 ভাগ 50,000, ওই যে আগের মতো কাটাকাটি করবো। ঠিক আছে, যা হবে তাই। ওকে, কিভাবে হবে, যা হবে তাই, কিভাবে দেখো, তাহলে ভাই একবার গেলে কত হয়, আমি একবার যাই, তাহলে একবার, বাকি থাকে 30,000, তাহলে 1 পয়েন্ট সামথিং, তো 30,000 কয়বার যায়, তা আলটিমেটলি 50,000-এর উপরে কত পার্সেন্ট করলে 30,000 হয়, মনে আছে ক্যালকুলেশন শিখাইছিলাম, 10% করলে কত 5,000, 10% 5,000, 30,000 কত 20% 10,000, তাহলে কি 60% করলে কত 6 গুণ 530, তাহলে 60%, আর 60% মানে কত 0.60, তাহলে and 1.60:1 শেষ। বুঝেছো ক্যালকুলেশনটা, 10% 5,000, 30% হতে 30,000 হতে 60% লাগবে, 6 গুণ, শেষ আনসার। ঠিক আছে ভাই, ওকে ডান। এরকম ক্যালকুলেশনই তোমাকে অনেকটা এগিয়ে রাখবে অন্যদের থেকে ইনশাআল্লাহ। আসো, তাহলে এখান থেকে আর কি ঝামেলা হতে পারে, তোর চলতি অনুপাত চাইতে পারে, চলতি অনুপাত চাইলে কি হবে, ওই চলতি সম্পদ তোমার হচ্ছে কি চলতি দায়, চলতি মূলধন অনুপাত চাইতে পারে, আর চলতি মূলধন অনুপাতের এক নাম কি, কার্যকারী মূলধন অনুপাত, চলতি মূলধন অথবা কার্যকারী মূলধন অনুপাত। ঠিক আছে, একই কথা। ঠিক আছে, ওকে আসো, তারপর দেখো বলেছে যে AIS 2 অনুসারে সমাপনী মজুত পণ্যের মূল্য কি নিয়ম অনুসরণ করা উচিত।
আমরা জানি সহপরিবর্তনের কোন মূল্য নির্ণয় করে, ও নিজে কোনটা ফলো করে, ও ফলো করে যেটি কি কম, সহপরিবর্তন আধারযোগ্য মূল্যের মধ্যে যেটি কম সেটি ফলো করে। এবং এটাও কে বলেছেন, রক্ষণশীলতার নীতি বলেছেন। রক্ষণশীলতার নীতি বলেছে যে ভাইয়া তুই কম মূল্যটা ফলো করি, রক্ষণশীলতা বলেছে যে সমাপনী মূল্যের মধ্যে যেটি কম মূল্য হবে সেটিকে ফলো করতে হবে, ঠিক আছে। ক্রয় মূল্য, আদায়যোগ্য মূল্য বা বাজারযোগ্য মূল্যের মধ্যে যেটি কম সেটি ফলো করা হবে, বুঝতে পারছো? ওকে ফাইন। ক্রয় মূল্য, ক্রয় মূল্য তাই না, কমটি না, ঠিক আছে না, 45 নাম্বার, ঠিক আছে না, তাই তো? ওকে ফাইন। ক্রয় মূল্য, ওরে বাজার মূল্য তো আছে এখানে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটি কম, সরি, ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম। ওকে, আদায়যোগ্য মূল্য না ভাই, ক্রয় মূল্য বাজারযোগ্য মূল্যের মধ্যে যেটি কম, ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? ওকে ওকে ফাইন, ঠিক আছে। একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি মূল্যায়ন, ঠিক আছে ভাই? ওকে ফাইন, আসো তো এটা নিয়ে কেমন ঝামেলা নেই। এবং সমাপনী মূল্য থেকে আরো কোশ্চেন আসতে কি আমি একটু আগে বলেছিলাম, সমাপনী মূল্য কম হলে কি হবে, সমাপনী বেশি হলে কি হবে, এই কোশ্চেন গুলো আসে, এগুলো একটু মাথায় রাখতে হবে। যে সমাপনী মূল্য যদি কম লেখা হয় তাহলে বিক্রিত মূল্য কি হয়, ও সমাপনী মূল্যের সাথে বিক্রিত সম্পর্ক উল্টা, সমাপনী মূল্য কম হলে বিক্রিত মূল্য কি বেশি হবে, বিক্রিত বেশি হলে লাভ কম হবে, আবার সমাপনী মূল্য কম হলে বেশি হলে বিক্রিত মূল্য কম হবে, বিক্রিত মূল্য কম হলে লাভ বেশি হবে, লাভ বেশি হলে মালিকানাত্ব বেশি হবে। এগুলো তোমাকে কিন্তু শেখানো হয়েছে, এগুলো পারফেক্টলি, এগুলো এমসিকিউর জন্য প্রচুর আসে, আর এই সমাপনী ম্যাথও আসে কিন্তু প্রচুর। আসো এখানে বলতে হচ্ছে যে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় আবিষ্কৃত সমাপনী মজুত পণ্য মালের পরিমাণ এত টাকা বেশি, এই দেখছে একটু আগে আল্লাহর কি রহমত, একটু আগে এই কোশ্চেন আলোচনা করছি কিন্তু। প্রথম কথা, বেশি সমাপনী উৎপন্ন বেশি হয়েছে, তো সমাপনী বেশি হলে কি হয়, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের সম্পর্ক উল্টা, সমাপনী উৎপন্ন বেশি হলে বিক্রিত পণ্য কম হয়, আর বিক্রিত পণ্য কম হলে কি হয়, লাভ বেশি হয়। ওকে, আর লাভ বেশি হলে কি হয়, মালিকানা সত্ত্ব বেশি হয়, আর লাভ বেশি হলে কি হয়, আয়কর বা ট্যাক্স এটাও বেশি হয়। এবার যদি এরকম ভুল আর্থিক বিবরণীতে কোনোভাবে প্রভাব ফেলবে, তাহলে আলটিমেটলি বলেনি যে সঠিকভাবে লেখার কথা, তাহলে এই ভুলটার জন্য কি হবে, এই যে বেশি দেখাইছিস এটার জন্য কি হবে, এটার জন্য লাভ বেশি হবে। দেখতো আবার একটা সমাপনীটা চলতি সম্পদ না, তো এটা বেশি দেখানো মানে কি, চলতি সম্পত্তি বেশি দেখানো হয়, কারণ সমাপনী মূল্য একটা চলতি সম্পদ, তো এটা বেশি মানে বেশি, চলতি সম্পদ বেশি, তাহলে চলতি সম্পদ বেশি কি পরিমাণ অধিক নেওয়া যায়, চলতি সম্পদ এবং নিটায় পরিমাণ কম, এটা হবে না, চলতি সম্পদের পরিমাণ এবং নিটায় পরিমাণ অধিক হবে, দাঁড়া নেওয়া যায়, সম্পদের পরিমাণ কম হবে, সম্পদ না কম হবে না, তাহলে এইটা বা এটা অ্যান্সার আই, দুটো মেলে, তাহলে চলতি সম্পদ বেশি হবে এক, নিটায় পরিমাণ কম হবে, দেখো নিটায় কি হবে, বেশি হবে, তাহলে চলতি সম্পদ বেশি, নিটায় বেশি, চলতি সম্পদের পরিমাণ এবং নিটায় পরিমাণ অধিক, এই যে অধিক অথবা বেশি, ক্লিয়ার? এটা মিলতেছে, ক্লিয়ার ভাইয়া? এটা আমার অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটা থিওরিটিক্যাল কোশ্চেন এরকম প্যাচ থাকতে পারে। ক্লিয়ার? ওকে ফাইন, এটা হচ্ছে বিষয়। তাহলে আলটিমেটলি ভাইয়া এই যে অ্যানালাইসিসটা এটা তোমার জন্য কাজে লাগবে। সমাপনী এরকম বলতে, যদি এখানে বলতো এরূপ ভুল সমাধানের পরে বা সংশোধনের পরে কি হবে, তাহলে সংশোধন হলে কি হতো, সমাপনী বেশি তখন হয়তো কম, তাহলে কম হবে কি হবে, চলতি সম্পত্তি কম, চলতি সম্পত্তি কম হতো, কম হলে বিক্রিত পণ্যের ব্যয় কি হতো, ব্যয় বেশি হতো, উল্টা ব্যয় বেশি হলে কি হতো, মুনাফা কি হতো, মুনাফাও কি হতো, বেশি কম হতো, বুঝতে পারছো? এখানে কিন্তু বলেনি সংশোধনের কথা, জাস্ট ভুল ভাবেই কি হবে এটাই চেয়েছে। আসো ভাইয়া, নেক্সট কোশ্চেন বলছে, একটি কোম্পানি তার দেনাদারের কাছ থেকে এত টাকার চেক সংগ্রহ করে, দেনাদারের কাছ থেকে এত টাকার চেক সংগ্রহ, কে? একটি কোম্পানি, কোম্পানি মানে একজন ব্যক্তি, মানে তোমার কোম্পানি চেক সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়া হয়। আচ্ছা বলো কথা, লেনদেনটি মূলত কোম্পানি সঠিকভাবে লিখবে, তাহলে কোম্পানি সঠিকভাবে লিখছে কিন্তু ব্যাংক ভুল করছে এত টাকা। আসো তাহলে ব্যাংক শুরুতে কি হবে, আচ্ছা প্রথম কথা দেখো, যখন কোম্পানিটা চেক পাইছে, মানে নগদানবে একটা চেক পাইছে, তো নগদানবে একটা চেক পেলে কি করে, ডেবিট করে, তাহলে ব্যাংক এটাকে কি করবে, তাহলে ব্যাংক এটাকে করবে ক্রেডিট, তাহলে ব্যাংক ক্রেডিট করবে, নগদানবে ডেবিট করেছে কত, 675, কিন্তু ব্যাংক 675 টাকা ডেবিট করার কথা, কিন্তু সে 576, সে কিন্তু টাকা ভুল করেছে, তার মানে সে ক্রেডিট করার কথা 675, সে করেছে 576, সে কিন্তু অন্য পাশে করেনি, এই যে সঠিকভাবে লিখলো, ব্যাংক জাস্ট টাকার অ্যামাউন্টটা ভুল করে, সে বলেনি যে অন্য পাশে লেখছে। ওকে, সিম্পল কথা, তার মানে এই যে টাকাটা সে লিখছে, এক কথায় সে তাহলে কম কত লেখছে, কম লিখছে কত ভাইয়া, সে কম লিখছে 99, রাইট, 99 টাকা কম লেখছে। এখন আপনি আমাকে একটা কথা বলো তো ভাইয়া,
তাই না ভাইয়া? সে কম লিখছে কত 596 আর 575, হ্যাঁ 99 কম লেখছে, তাহলে ব্যাংক কম লেখছে কোন পাশে ক্রেডিট পাশে, তাহলে বলতে পারি প্রবলেম হচ্ছে ব্যাংক ক্রেডিট পাশে কম লিখছে। তাহলে ব্যাংক যদি ক্রেডিট পাশে কম লিখে তাহলে এখন ব্যাংক কি করবে ভাই, এখন ব্যাংক ক্রেডিট পাশে কি বেশি লিখবে, এটা সংশোধন। তাহলে আলটিমেটলি আমি তোমাকে এত ভেঙে পড়ানোর একটাই কারণ, তোমার জন্য পৃথিবীর কোনো ম্যাথে এরকম কোনো সংশোধনে ভুল না হয়, ব্যাংক হোক বা নগদান। তাহলে এইভাবে সেট আপটা দেখো, তাহলে ব্যাংক যদি ক্রেডিট পাশে বেশি লেখে, ব্যাংকের ক্রেডিট মানে কি সবাই জানি, নগদান বইয়ের ডেবিট মানে যোগ, আর নগদান বইয়ের ক্রেডিট মানে বিয়োগ, তাহলে ব্যাংকের ক্রেডিট মানে উল্টা, ব্যাংকের ক্রেডিট মানে যোগ। তাহলে ব্যাংক কি করবে, ব্যাংক এক কথায় অ্যান্সার হচ্ছে ব্যাংক ক্রেডিট বা যোগ করবে, এইটাই মূল অ্যান্সার। কিন্তু এটা মূল অ্যান্সার বের করার সময় এত অ্যানালাইসিস করলাম তুমি এরপর থেকে নিজে অ্যান্সার বের করতে পারো ইনশাআল্লাহ। তাহলে পাস বই হবে না, ওকে সরি পাস বইয়ের এর সাথে পাস বই নগদান বই, ওকে পাস বই আট আছে কি পাস বই যে আছে তো, পাস বই মানে ব্যাংক বই নাকি, আর ব্যাংক বই মানে হচ্ছে ব্যাংক বই, আচ্ছা আর হচ্ছে একটা নগদান বই, একটা আছে বুক ভ্যালু মানে আমানতকারী বই, ঠিক আছে না? তাহলে যেটার সাথে কি হবে যোগ হবে না, যোগই তো হবে, ঠিকই তো আছে, এই দেখো তো ঠিক আছে কিনা, যোগ হবে না, হ্যাঁ যোগ হবে, ঠিকই তো আছে, কমেন্ট করে জানাও ঠিক আছে না ভাইয়া, ঠিক আছে না? ব্যাংকের সাথে কি হবে যোগ হবে না, যোগ হবে নাকি, যোগ হবে, ঠিক আছে ওকে যোগ হবে, যোগ হবে না যোগ হবে, এটা তো এখানে একটু মিস্টেক আছে, এই যে যোগ হবে এটা অ্যান্সার হবে, ঠিক আছে, বাট এখানে কথা একটু মিস্টেক আছে, আচ্ছা ব্যাপার না, ওকে বাট অ্যান্সার ঠিক থাকলে হচ্ছে। আসো এবার আসো, ক্লিয়ার, দেখো নিচে কোনটি সঠিক, লভ্যাংশ প্রদান করে ইকুইটি মূলধন পরিবর্তন করে, দেখো লভ্যাংশ প্রদান করছো, ইকুইটি মানে ওই ইকুইটি মূলধনকে পরিবর্তন করে না, এক উত্তোলন ব্যবসায় ইকুইটি মূলধনকে হ্রাস করছে, উত্তোলন কি করে, উত্তোলনের ফলে তো ওই হ্রাস হয়, কথাটা সত্য, ওকে আয় ব্যবসায় ইকুইটিকে মূলধন কমায় না, এটা মিথ্যা, ব্যয় ব্যবসায় ইকুইটি মূলধন মিথ্যা, তাহলে একমাত্র এটা তো সত্য। এই যে উত্তোলন ব্যবসায় কি করে ভাইয়া, উত্তোলন কি করে বলতো, সবাই এটা জানে যে উত্তোলন কমায় দেয়, উত্তোলন কমায় দেয়, প্রথমটা কেন সঠিক নয়, লভ্যাংশ প্রদান ব্যবসায় ইকুইটি মূলধনকে পরিবর্তন করে, এটা ভুল, লভ্যাংশ দিলে তো ওই মাইনাস হয়, লভ্যাংশ ফলে অবশ্যই পরিবর্তন হয়, ঠিক আছে, সঠিকটা তোমাকে বের করতে হবে, ওকে ফাইন ক্লিয়ার। মনে রাখবা উত্তোলনের ফলে কি হয়, মালিকানাত্ব কমে যায় বা মূলধন কমে যায়, বুঝতে পারছো কিভাবে কমে তুমি জানো, তার উত্তোলনের ফলে কি হ্রাস হয় না, উত্তোলন করে টাকা চলে যায় না, বুঝতে পারছো, ওকে ফাইন। এবার আসো নেক্সট কোশ্চেন, নিচে কোনটি একটি প্রতিষ্ঠান সাধারণত উদ্ধৃত দেখানো হয় না, তাহলে উদ্ধৃত থাকে, এটাও কোনো একটা কোনো 100% কোশ্চেনে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপিট হয়েছে, ওকে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপিট কোশ্চেন, কোনটি দেখানো হয় না উদ্ধৃত পত্রে, মাথায় রাখবা, দেখো উদ্ধৃত কোনটা থাকে না, ক্লিয়ার। এখন তুমি চোখ বন্ধ করে একদম বাচ্চাদের মতো একটা অ্যান্সার করতে পারবা না, এই কোশ্চেনকে আর পড়ানো লাগবে, কোনটি উদ্ভিদ থাকে না ভাই, মনে রাখবা বাংলা ভাষায় সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ কোথাও আসে না, এবং এর জন্য ফুট নোট, কি নোট, ফুট নোট অথবা টিকা দেওয়া হয়, যেগুলা দেখানো হয়, এই টিকা দেয় এটা কোন নীতি অনুযায়ী, এই যে সম্ভাব্য দায় বা সম্পদ দেখানো হয় না, এটা ফুট নোট বা টিকা দেওয়া হয় রক্ষণশীলতা নীতি অনুযায়ী। তো রক্ষণশীলতা নীতি বলেছে যে হচ্ছে ভাই আমি সম্ভাব্য, সরি ভাইয়া পূর্ণ প্রকাশ, মাথায় কাজ করতেছে না, পূর্ণ প্রকাশ, তাহলে পূর্ণ প্রকাশ বলেছে ভাই সম্ভাব্য সম্পদ বা দেখানো যাবে না, এটার জন্য কি করতে হবে ফুট নোট দিতে হবে, ঠিক আছে ভাই, ওকে এটা র্যামিলেরও যায় না, আর থেকে কোথাও যাবে না, এই জন্য বলেছে কোথাও যাবে না এই সম্ভাব্যটা। আসো দেন বলছে কি বার্তায় শেয়ার ইস্যু, মনে রাখবে বার্তায় শেয়ার, প্রথমত বার্তায় শেয়ার দ্যাটস মিন হচ্ছে কি জানো, শেয়ার অবহার, এটার নাম হচ্ছে শেয়ার অবহার, এই শেয়ার অবহার একটা অলিক সম্পদ বলা যায়, মনে রাখবা, হ্যাঁ এটা কি বলা হয় অলিক সম্পদ, অলিক সম্পদ বা বিলম্বিত সম্পদ, বিলম্বিত সম্পদ বা ভুয়া সম্পদ, ঠিক আছে ভাই, বিলম্বিত মুনাফাতে ব্যয় বলা যায়, ওকে আসো তো এটার জন্য কি এর উদাহরণ কোনটি, ওকে ফাইন, এই দেখো অলিক সম্পদ, ভুয়া সম্পদ বা হচ্ছে কি বিলম্বিত সম্পদও বলা যায়, বুঝতে পারছো। অদৃশ্যমান সম্পদের উপর কি ধরা হয়, মনে আছে বলেছিলাম অবলোপন, আর দৃশ্যমান সম্পদের অবচয়, ক্ষয়িষ্ণু সম্পদের উপরে ধরা হয় অবক্ষয়, এই তিনটা জিনিস আমাকে ভালো করে পড়াইছিলাম। নিচে কোনটি অনুপাতটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে স্বল্পকালীন সচ্ছলতা নির্দেশ করে, খুব ভালো করে মনে রাখবা, একটি ব্যবসা প্রতিষ্ঠানে কি আছে অনুপাত, অনুপাত তিন প্রকার হয়, একটা ভালো বিশ্বাস কর প্লিজ রিকোয়েস্ট, এটা ভালো করে পড়ো, এটা তোমরা অনেকেই জানো না, মনে রাখবা, একটা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে খুব মন দিয়ে খেয়াল করো, একটা হচ্ছে তারল্য অনুপাত, ওকে একটা তারল্য অনুপাত সমূহ, এই তারল্য অনুপাতের অনেকগুলো ফাংশন আছে, পরীক্ষা আসবে এই কোনটি তারল্য অনুপাত, হ্যাঁ একটা আছে মুনাফা উপার্জন অনুপাত, মুনাফা উপার্জন
মুনাফা উপার্জন অনুপাত, মুনাফা উপার্জন অনুপাত, ঠিক আছে। আরেকটা আছে 3 নম্বর আছে সচ্ছলতার অনুপাত, সচ্ছলতার অনুপাত। ওকে ফাইন, সচ্ছলতা মনে রাখবে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। সচ্ছলতার অনুপাতটা শুধু সচ্ছলতার অনুপাত দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে স্বল্প, অল্প মানে স্বল্পকালীন, স্বল্পকালীন। তাই একে বলা হয় যে চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে, চলতি দায় পরিশোধের ক্ষমতা। তাহলে চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে কোনটি? এটি। ওকে ফাইন। এটা হচ্ছে কারবারের দক্ষতা, একটি প্রতিষ্ঠানের দক্ষতার মাপকাঠি, কতটুকু কি, কতটুকু কি মাপকাঠি দক্ষ আর কি, ঠিক আছে। ওকে ফাইন, ক্লিয়ার। এখন আসো এখানে তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এইটার মধ্যে কি কি থাকে, চলতি অনুপাত, হ্যাঁ, তারপর তারল্য অনুপাত, মজুদ আবর্তন, প্রাপ্য হিসাব আবর্তন, তারপর হচ্ছে তোমার কি ওদিকে হচ্ছে দেনাদার আবর্তন, এইগুলা তার পরীক্ষায় প্রশ্ন আসবে যে এভাবে আসে যে নিচে কোনটি তারল্য অনুপাতের অংশ, তাহলে কি চলতি অনুপাত, তারল্য অনুপাত, চলতি মূলধন অনুপাত বা কার্যকারী মূলধন অনুপাত, তারপর আছে তোমার কি ওই যে আমরা পড়ছি প্রাপ্য সাবর্তন পদে সবকিছু। নিচে কোনটি উপার্জন ক্ষমতা, ওকে, নিট মুনাফার হার, সম্পত্তি আবর্তনটা এখানে স্পেশাল, মোট মুনাফার হার, এগুলা। যেমন সচ্ছলতার অনুপাতে দীর্ঘমেয়াদী কোনটা, সেটা হচ্ছে কি দায় মূলধন, দায় সম্পদ, তারপর হচ্ছে কি তোমার দায় মালিকানা, এগুলা। তাহলে এইগুলা থেকে কোশ্চেন হয় কোনটার আন্ডারে কোনটা। তাহলে এখানে কি হয়েছে স্বল্পকালীন সচ্ছলতা, যদি দীর্ঘকালীন সচ্ছলতা হতো এখানে অ্যান্সার করতাম। ক্লিয়ার? কেমন লাগছে তোমাদের এইগুলা পড়ে গেলে? তোমাকে আসলে কি আটকাবে বলো আমাকে? তাহলে তুমি নিজের থেকে বলো স্বল্পকালীন সচ্ছলতা, তাহলে অ্যান্সার হবে এখান থেকে। দীর্ঘকালীন সচ্ছলতা বলতে এখান থেকে। আর কারবারের দক্ষতার পরিমাপ এই যে, তাহলে সচ্ছলতা এই দেখো স্বল্পকালীন সচ্ছলতা, বুঝতে পারছো? আর সম্পত্তি আবর্তন একটু আগে বলেছিলাম এটা কিন্তু এখানে পাবে, হ্যাঁ, এটা খুবই স্পেশাল, সম্পত্তি আবর্তন মুনাফা উপার্জনের মধ্যে, বুঝতে পারছো? তাহলে তোমাকে এইভাবে পড়লেই কিন্তু তুমি একদম মাস্টার মাইন্ড হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখান থেকে হিউজ কোশ্চেন হয়, হ্যাঁ, এবং এখান থেকে চলতি অনুপাত তাল অনুপাতের কি আদর্শ মান আসে, এটাও মনে রাখবা। এক চলতি অনুপাতে 2:1, তাল অনুপাতের 1:1, ওকে, কার্যকারী মূলধন অনুপাতেরও 1:1। আসল বলেছে বছরের শুরুতে প্রাপ্য হিসাবে কত টাকা দের ছিল, তার মানে প্রারম্ভিক প্রাপ্য, এটা কোনো সূত্র আমরা পড়িনি। ওকে, কি কি আছে দেখি আগে একটু। সান ফাইভটি কোম্পানির বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, ওকে, প্রাপ্য হিসাবে নগদ প্রাপ্তির পরিমাণ দেওয়া আছে, খোঁজাদের বার্তার পরিমাণ দেওয়া আছে, কুরিনের পরিমাণ দেওয়া আছে, প্রাপ্য হিসাবে সমাপনীদের দেওয়া আছে। আচ্ছা প্রথমত বলো তো আমাকে এরকম কিছু মনে আছে তোমরা প্রারম্ভিক প্রাপ্য বা প্রারম্ভিক দেনাদার এর সাথে যোগ কর্তা কি ধারে বিক্রয়, আমি জাস্ট তোমাকে মনে করাচ্ছি, কোনো সূত্র লিখতেছি না। নগদে আদায় হলে কি করতাম মাইনাস করতাম, তারপরে কোনো কুরিন টুরিন থাকলে কি করতাম মাইনাস করতাম, সবকিছু করে লাস্টে সমাপনী দেয়, এটা সমাপনী দেনাদার বের করার সূত্র। এই একটা সূত্র, হ্যাঁ, তাহলে আপনি এই সূত্রটা আমিও জানি, তাহলে আপনি আমাকে কিভাবে শিখাবেন? এই একটা সূত্র দিয়ে তোমাকে 5 প্রকার ম্যাথ শিখাবো। কিভাবে? শোনো, এখানে চাইছে প্রারম্ভিক প্রাপ্য, তাই এটা চাইছে, আমি বাকি সবগুলো আগে বসাবো, তারপর উল্টা প্রসেসে ম্যাথটা করব। খুব ইন্টারেস্টিং, রাইট? আসো বসাই। সমাপনী প্রাপ্য 95, দিলাম 95। প্রথম কথা সমাপনী প্রাপ্য দিচ্ছি 95, ওকে, কোনো সমস্যা নেই। আসো দেন তারপরে মন দিয়ে বুঝবা, ঠিক আছে, একদম পারফেক্টলি বুঝবা। দেখো এবার আসো, কুরিনের পরিমাণ 5000, এই যে কুরিন দিছি 5000, কোনো সমস্যা নেই। আসো প্রাপ্য হিসাবে যে এই দেখো নগদ প্রাপ্তি 50, এই দেখো নগদে আদায় বা প্রাপ্তি 50। তোমার কোনো কাজ নাই রে ভাই, তুমি বসাও খোদের বাটটা, ওহো মাই গড, বাটটাও মাইনাস, আমরা সবাই জানি বাটটা কত, এই যে 2000। ধারা বিক্রয় কত আছে 1,25,000, এই শেষ। তাহলে ভাইয়া আলটিমেটলি কথা কি দেখো তো, কথা হচ্ছে এই জায়গায় একটা অ্যামাউন্ট ছিল যার সাথে ধারা বিক্রয় যোগ, বাট্টা বিয়োগ, আদায় বিয়োগ, এই সব ক্যালকুলেশনের অ্যান্সার এটা। কিন্তু এই প্রথমটা কত, এরকম কোশ্চেনের ক্ষেত্রে উল্টা প্রসেস ফলো করবা। কি ফলো করবা? উল্টা প্রসেস। উল্টা প্রসেস কিরকম? আগে যেটা মাইনাস ছিল এখন সেটা প্লাস, আগে যেটা মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল প্লাস, এখন আগে যেটা প্লাস ছিল মাইনাস। 95 আর 5 1 লাখ, 1 লাখ আর 5 1,50,000 আর 2 1,52,000, 1,52,000 থেকে 1,25,000 বাদ দিলে কত হয় 27,000। শেষ অ্যান্সার। ক্লিয়ার? ডেবিট কেন? কারণ প্রাপ্য হিসাব ডেবিট হয় অলওয়েজ, বুঝতে পারছো? এই তো হয়ে গেল উল্টা প্রসেস। ভাই যদি এটা চাইতো তাহলে এখানে সব বসাতাম, এখানে ফাঁকা রাখতাম, উল্টা প্রসেস করে অ্যান্সার। তাহলে এই উপরে যা চাবে সব উল্টা প্রসেস। জাহিদদের উল্টা প্রসেস মাথায় রেখো, অনেক কাজে লাগবে, ভবিষ্যতে অনেক কাজে লাগবে উল্টা প্রসেস। তার মানে এই অ্যান্সার বাদে উপরে যা চাবে সব বসায় উল্টা প্রসেস করবো। এক কথায় এই উপরের আইটেম চা মানে উল্টা প্রসেসে ম্যাথ করবো, শেষ। উল্টা প্রসেস মানে কি? আগে যেটা যোগ এখন বিয়োগ, আগে যেটা বিয়োগ এখন যোগ। আসো
শেষ। দেন দেখো নেক্সট কোশ্চেন কি আছে, এখানে বলছে নিচে কোনটি লেন্থে উদ্বৃত্ত পথের সমষ্টিকে প্রভাবিত করে কি না। উদ্বৃত্ত সমষ্টি বলতে কি জানো, a সমান সমান l প্লাস ওই। ক্লিয়ার, মানে এই দুই পাশে পরিবর্তন, তাহলে সমষ্টিকে পরিবর্তন আর নিট পরিবর্তন একই না বলছে, তার মানে দুই পাশে যাবে না, তার মানে এ আর হচ্ছে কি এল ওই এই দুই পাশে যাবে না। ওকে, তাহলে না বলছে, তাহলে মালিক কর্তৃক ব্যবসা হতে অর্থ উত্তোলন, তাহলে মালিক উত্তোলন করছে। ওকে ফাইন, মালিক যদি উত্তোলন করতে তাহলে কি হবে, এক কথায় কি উত্তোলন ডেবিট, উত্তোলন ডেবিট মানে কি ওই মাইনাস আর নগদান ক্রেডিট, তাহলে দুই পাশে যাবে যাবে। পরিশোধিত বকেয়া খরচ, বকেয়া খরচ দিলে কি হবে, আমি দায় পরিশোধ হবে, আর নগদ টাকা দিলে মাইনাস, দুই পাশে যাবে। দেখো ধারে ক্রয় আর হচ্ছে দেনাদারের কাছে আদায়, দেনাদারের কাছে আদায় করলে কি হয়, আমার সম্পত্তি বাড়ে সম্পত্তি কম, ইয়েস দুই পাশে যাবে না, এই গ নম্বর অ্যান্সার। কিন্তু তোমার মনে একটা কোশ্চেন যে ভাইয়া ধারে ক্রয়কৃত পণ্য, ক্রয় ডেবিট আর কি প্রদত্ত, তাহলে আলটিমেটলি তোমাকে এটা বুঝতে হবে কোন কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন তোমাকে কি করতে হবে, সমীকরণ বের করতে হবে। কি সমীকরণ, যে এটার a সমান সমান l প্লাস ওই এর কি পরিবর্তন হবে, তারপরে তুমি কিন্তু এটা অ্যান্সার করতে পারবে। বুঝতে পারছো কি বলছি, আগে তোমাকে দুই পাশে সমীকরণ বের করতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, দেনাদার থেকে আদায় করলে একটা সম্পদ একটা সম্পদ কমে, তাহলে এক পাশে হয়, এই জন্য দুই পাশে হয় না। আর এই এক পাশে পরিবর্তনকে কি বলে, কাঠামো পরিবর্তন বা হচ্ছে গুণগত পরিবর্তন। ঠিক আছে ভাই, আসো এরকম কোশ্চেন থাকবে, ইনশাআল্লাহ থাকার সম্ভাবনা বেশি। চন্দ্রবতী যে অবচয় চাইছে, প্রথমে কোন ক্রমহ্রাসমান পদ্ধতি, ওকে, কারণ ক্রমহ্রাসমান মানে ভগ্নাংশের মূল্য বাদ, কত বছরে, এই যে এত টাকা, বার্ষিক হচ্ছে 20%, চাইছে তৃতীয় বছর, এবারে ঝামেলা। দেখো 2,50,000 ও 20%, 20% করো, 10% করলে কত হবে, একটা শোনো 25, 20% 50,000, তাহলে 50,000 বাদ দাও 2 লাখ। ওকে ফাইন, এই 2 লাখ আবার শুরুতে নিয়ে আসো, এর উপরে কত পার্সেন্ট, 20%, 10% করলে কত 20,000, 20% কত 40,000, বাদ দাও 1,60,000। এই 1,60,000 টাকার উপর আবার কয় পার্সেন্ট, 20%, 10% করলে কত 1,10,000, 10% একটা শূন্য পাচ্ছেন 16, আর 20% কত ডাবল 32,000। এই যে এইটা চাইছে অ্যান্সার। যদি এই বহিমূল্য চাইতো 1,60,000 মাইনাস 32, 1,58,000, সরি 1,28,000 হতো। ক্লিয়ার, কিন্তু চাইছে কি অবচয়, দেখো অবচয় চাইছে, অবচয় তৃতীয় বছর অবচয়, তাহলে অ্যান্সার হবে 32,000। ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ক্রমহ্রাসমানের ক্ষেত্রে বেসিক্যালি 2 বছর সর্বোচ্চ 3 বছর, এবার দিবে না, কারণ এর বেশি উইদাউট ক্যালকুলেটর সম্ভব না, এর বেশি উইদাউট ক্যালকুলেটরে সম্ভব না। ক্লিয়ার, এর বেশি উইদাউট ক্যালকুলেটরে কি না পসিবল না, বুঝতে পারছো, এর ভেতরে তাহলে এরকম করে কি থাকবে ক্রমহ্রাসমান। আর সরল কি বলতো, প্রথম বছরে যা, দ্বিতীয় বছরে তা, তৃতীয় বছরে তা, কোনো সমস্যা হতো না, বুঝতে পারছো। তাই এখান থেকে অবচয়ের ক্ষেত্রে ক্রমহ্রাসমানই কিন্তু আসতে পারে, ক্রমহ্রাসমান শুধু অবচয় না। আর যদি বলতো তৃতীয় বছর বহিমূল্য, ভেরি ইম্পর্টেন্ট, যদি বলতো তৃতীয় বছর সে বহিমূল্য 3টা যোগ করতাম, সরি তৃতীয় বছর সে পুঞ্জীবিত অবচয়, তাহলে 3টা যোগ করতাম, শেষ। ক্লিয়ার, মোট অবচয় বললে 3টা যোগ করতাম, দ্বিতীয় বছর শেষে বললে এই 2টা যোগ করতাম, শেষ। আসো নেক্সট কোশ্চেন দেখো, কোনটি সম্পত্তি নয়, এই কোশ্চেনটা পড়ানো লাগবে, মনে রাখবো। অনুপার্জিত আয়, অনুপার্জিত আয়ের নাম কি জানো, অনুপার্জিত আয়ের নাম কি অগ্রিম, অনুপার্জিত আয়ের নাম অগ্রিম, এটা হচ্ছে দায়, কারণ অগ্রিমে আমি আগে টাকা নিছি, ওকে দায়। এখন আসে এই অনুপার্জিত দুইটা ভার্সন আছে, যদি বলে যে অর্জিত বলে, অনুপার্জিত আয়ের নাম কি, অনুপার্জিত আয়ের নাম অনার্জিত, অনার্জিত বা উপার্জিত হয়নি, বা উপার্জিত হয়নি, এই নামগুলো না জানলে পরীক্ষায় মারাত্মক বিপদে পড়বা। যদি বলে অর্জিত বা উপার্জিত, উপার্জিত, তাহলে অর্জিত উপার্জিত মানে এটা আয় হয়ে গেছে, স্বাভাবিক একটা কি হয়েছে আয় হয়ে গেছে, ডান। এখন আসো যদি বলে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, যে কোনো একটা, হ্যাঁ, তাহলে অগ্রিম আয় বাবদ কি নগদে গ্রহণ, ভালো করে শোনো, তাহলে অগ্রিম আয় বাবদ নগদে গ্রহণ করলে কি হবে, একটা যাবে, মানে তুমি যদি কখনো এরকমটা ফেস করো যে অগ্রিম আয় বাবদ নগদে গ্রহণ, ওকে, নগদের টাকা নিলে কি হবে, নগদান ডেবিট এ প্লাস, আর অতে অগ্রিম আয় ক্রেডিট এল প্লাস। ওকে, এটা হচ্ছে অগ্রিমের টাকা নিলে, যদি অগ্রিমের সমন্বয় যাবে না, তখন সেই ক্ষেত্রে অগ্রিম আয় ডেবিট এল মাইনাস আর আই ক্রেডিট, বুঝেছো, আই ক্রেডিট ওই প্লাস। তাহলে এই দুটো জিনিস আলাদা, এটা কেন শিখাইলাম পরীক্ষাতে আসার মতো, একটা হচ্ছে নগদের টাকা নিলে যাবে একরকম, একটা আছে কি শুধু অগ্রিমের সমন্বয় একরকম। ক্লিয়ার, তাহলে এক কথা হচ্ছে নগদের টাকা নিলে যদি বলে একরকম, একটা অগ্রিম আয় শুধু বললে সমন্বয় আরেক রকম, তাহলে এখান থেকে 2 রকম ভার্সন থাকতে পারে। আবার এই সমন্বয়কে থাকতে পারে, সমন্বয় দিলে কি হবে, দিলে হবে এটা, না দিলে কি হবে এল উল্টা যাবে প্লাস ওই মাইনাস। তো সমন্বয় দিলে না দিলে থাকে কোশ্চেন, তাহলে এক প্রকার কোশ্চেন, 2 প্রকার, 3 প্রকার কোশ্চেন থাকে। সমন্বয় দিলে না দিলে, তাহলে সমন্বয় এমনি সাধারণ যাবে দা সব থাকে পরীক্ষাতে, বুঝতে পারছো কি বলছি, ওকে ফাইন। আসো এটা দায়, এবার আসো এখানে প্রশ্নটা কি, এখানে প্রশ্নটা হচ্ছে তোমাকে বলছে নিচে কোনটি সঠিক,
এটা তুমি ভালো করে জানো যে এখানে কোনটা সঠিক হবে কোনটা সঠিক হবে না। হ্যাঁ, ওকে ফাইন। এটা নিয়ে এগুলো এই কোশ্চেনগুলো আছে ন্যাচারাল কোশ্চেন, এগুলো তোমাদেরকে পড়ানো লাগে না, তো এমনিতেই পারো। কি ভাইয়া ঠিক আছে না? ওকে, কারখানার ব্যবসাতে শুধু বিক্রয় পরিব্যয় হয়? আর তো অনেক কিছু যায়, বা উৎপাদনের ব্যবসাতে সুপ্রশ্ন অনেক কিছু যায়, এইটা মানা যায়। মুখ্য ব্যয় কারখানা পরিব্যয় যোগ করলে কারখানা ব্যয় একটা উৎপাদন ব্যয়, এটা মাথায় রাখবা। হ্যাঁ, আসো হিসাব বিজ্ঞানে কোন নীতি অনুযায়ী উদ্বৃত্ত পত্রের দেনাদারকে নিরাদার, এই কোশ্চেনটা মনে রাখবা, একটু আগে পড়াইছিলাম মনে হয়। দেনাদার নিরাদার যোগ্য মূল্য, এটা হচ্ছে রক্ষণশীলতা, শুধু দেনাদার না, দেনাদার এবং সমাপনী মজুদ। ওই যে আমরা সমাপনী মজুদের মনে আছে, সমাপনী মজুদ বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে কম মূল্যায়ন করি, 1/8 চলতি সম্পত্তি হিসেবে দেখায় বিক্রয়যোগ্য সিকিউরিটি, মনে আছে? যে সম্পত্তি বিক্রয়যোগ্য সেগুলোকে কি করি, চলতি সম্পত্তি, বিক্রয়যোগ্য সিকিউরিটিকে চলতি সম্পত্তি দেখায়, এটাও কি রক্ষণশীলতা নীতি বলছে। তাহলে এই তিনটা সবচেয়ে বেশি আছে, দেনাদার নিরাদার মূল্য দেখাও রক্ষণশীলতা নীতি, সমাপনী মূল্যের কম মূল্য দেখাও রক্ষণশীলতা নীতি, চলতি সম্পত্তি বিক্রয়যোগ্য সিকিউরিটি হিসেবে দেখাও, মানে বিক্রয়যোগ্য সিকিউরিটিকে চলতি সম্পদ দেখাও, এটা রক্ষণশীলতা নীতি, এটা পরীক্ষা বেশি আসে। দেন আসো নিচে কোন হিসাবগুলো বর্ষে বন্ধ করা হয় না, না বলছে। আমি মনে আছে তোমাদের বলেছিলাম না থেকেও প্রশ্ন হয়, দেখো না বলছে, তাহলে বন্ধ হয় কি কি মনে আছে? বন্ধ হয় আছে আয়, ব্যয়, উত্তোলন, এই তিনটা বর্ষে বন্ধ হয়। কিন্তু বন্ধ হয় না কি কি, এই তিনটা বাদে কি আছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এটা হতে পারে, ভালো করে বুঝে নেই, হতে পারে বিপরীত সম্পদ, তাও কি এর অংশ? আরে ভাই বিপরীত সম্পদ তো সম্পদের অংশ। যদি বলে বিপরীত দায় কি বন্ধ হয়, আরে ভাই বিপরীত দায়ের অংশ, বিপরীত দায় তো দায়ের অংশ, বুঝতে পারছো? তার মানে আলটিমেটলি সম্পদ দায় মালিক তো বন্ধ হয় না। দেখো তো বন্ধ হয় না কোনটি, পুঁজি ব্যবস্থা বন্ধ হয় না, অনুত্তীর্ণ আছে, অনুত্তীর্ণ মানে কি এখন উত্তীর্ণ হয়নি, অনুত্তীর্ণ আর একটা অগ্রিম, অগ্রিম। তাহলে এটার বিপরীত কি, এটার বিপরীত উত্তীর্ণ, উত্তীর্ণ, সে উত্তীর্ণ মানে হচ্ছে খরচ, ক্লিয়ার? অনুত্তীর্ণ আর একটা হচ্ছে অগ্রিম। ওকে, অনুপার্জিত সেবা, অনুপার্জিত সেবা একটা দায়, তাহলে দেখো তো দায় এটা সম্পদ, এটা একটা কি সম্পদের অংশ। এই যে কুড়িন একটা ব্যয়, এটা কি বন্ধ হয়, ক্রয় ব্যয় অবচয় ব্যয় এগুলো বন্ধ হয়। তাহলে এই যে অনুত্তীর্ণ ও অনুপার্জিত একটা আছে পুঞ্জীবিত, এগুলা কিন্তু বন্ধ করা যায় না। ওকে ভাইয়া, বন্ধ করা যায় না, বুঝতে পারছো? আসো দেন নেক্সট কোশ্চেন আসো, কোনটি কারখানা উপরিব্যয়? কারখানা উপরিব্যয় কারখানা মনে করো সকল প্রকার কারখানা সংক্রান্ত পরোক্ষ ব্যয় আছে, এগুলো কারখানা উপরিব্যয়। এই প্রত্যক্ষ কাঁচামাল কিন্তু না, প্রশাসনিক ব্যয় অফিসের মধ্যে যায়। ওকে, তুমি নিজের থেকে বলো কুরিন কি কখন সৃষ্টি, যখন কি ধারে বিক্রয়, তাহলে বিক্রয় বন্টনের সাথে সম্পর্ক। এই সুপারভাইজারের বেতন, সুপারভাইজার কোথায় থাকে? সুপারভাইজার প্রতিষ্ঠানে কারখানা মধ্যে থাকে না, কারখানা কি কারণ কারখানা সুপারভাইজার, এই তুই কি করো, আমি এই কারখানা সুপারভাইজার। এখন একটা কোশ্চেন আছে কি জানো, অতিরিক্ত মূলধন, মনে রাখবা এইটা হচ্ছে একতরফা থেকে আসছে, একটা ফার্স্ট পেপারের কেন অধ্যায়, এখানে মনে রাখবা সূত্র হচ্ছে, আমি একদম পারফেক্টলি শিখাচ্ছি, প্রারম্ভিক মূলধন কি বামে, অতিরিক্ত মূলধনও বামে, সমাপনী মূলধন বামে, উত্তোলনটা সরি ডানে, উত্তোলন ডান, এই যা কিছু আর কিছু নাই, এবারে থাকে না একতরফা ক্ষেত্রে। এই পাশে শর্ট পড়লে নিট লাভ, এই পাশে শর্ট পড়লে ক্ষতি, অ্যান্সার শেষ। আসো তো সলভ করি। কিন্তু এখানে চাইছে কি অতিরিক্ত মূলধন, ভাই যা চাক চাক সমস্যা নেই, এটা চাইছে, তাহলে এই পাশে বাম পাশে শর্ট পড়বে। প্রারম্ভিক মূলধন হচ্ছে 90,000, দিলাম 90,000, কোনো সমস্যা নেই। ওকে, সমাপনী মূলধন 1,60,000, দিলাম 1,60,000। এই যে নিট লাভের পরিমাণ কত, 50, এই বাম পাশে বসে 50,000 টাকা, কারণ এই যে এই জায়গাটা বসে না, স্থানটা এখানে। উত্তোলনের পরিমাণ 30, উত্তোলন ডান পাশে বসে 30,000 টাকা, এই যে আর কিছু নাই। ভাইরে লাভ তো দেওয়া আছে, প্যারা নাই। বড় কোন পাশে 60, 1,90,000, এখানেও কিন্তু 1,90,000 হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে 50 আর 90, 50 90 কত, 1,40,000। শর্ট কত, শর্ট হচ্ছে কত, 50,000-এর শর্ট। এই যে শর্ট পড়ছে বামে, সাইজে অতিরিক্ত মূলধন। আবার দেখো মজার ব্যাপার কি, অতিরিক্ত মূলধন থাকে বামে, শর্টও পড়ছে বামে, অ্যান্সার হচ্ছে অতিরিক্ত মূলধন, দ্যাটস মিন এটা অ্যান্সার। কারণ এই টেকনিকটা ফলো করে যা অ্যান্সার পাবে, যে পাশে শর্ট পড়ে সেটা অ্যান্সার, শেষ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই টেকনিক ফলো করে 6টি ম্যাথ হবে। তার মানে এই অধ্যায় অল ডান, এই একটা টেকনিকে অধ্যায় শেষ, বুঝেছো? একটা টেকনিকে অধ্যায় পুরো ক্লোজ। আসো শেষ। তো একতরফা থেকে কিন্তু 6 রকম ম্যাথ করা যাবে, 1 2 3 4 5, 6 রকম ম্যাথ করতে পারবে একটা ফলো করে। সমাপনী মূলধন চাইছে সব বসাবা, এই শর্ট পড়ে অ্যান্সার। উত্তোলন চাইছে সব বসাবা, এই শর্ট পড়ছে এর অ্যান্সার। বুঝতে? প্রারম্ভিক মূলধন চাইছে সবকিছু বসাবা, এখানে শর্ট পড়ে অ্যান্সার। নিট লাভ চাইছে সব বসাবা, এখানে শর্ট পড়ে অ্যান্সার। সো ভালো থাকবা, সুস্থ থাকবা।